কি পান না এটা শেপে শেপে শেপ লাইন টুলটা হ্যাঁ লাইন টুলটা ব্ল্যাক ড্র করেন স্যার ড্র করলে ব্ল্যাক হয়ে আসে ব্ল্যাক আসে না এই যে এখানে কালার ব্ল্যাক দিবেন তাহলে ব্ল্যাক কালার আসবে আচ্ছা এটা স্টকটা 0 এই কারণে দেখা যাচ্ছে না বুঝতে পারছেন কালার ঠিকই আছে তো স্টক বাড়িয়ে দেখি আমরা থাকার আসার তো কথা আসলে না এই যে ব্ল্যাক কালারটা ওটা অনেক কম এই কারণে দেখা যাইতেছে না এটা দেখেন জুম করলে বোঝা যাইতেছে তাই না এটা জাস্ট হলো 1 পিক্সেল ধরেন বাকি সবগুলো তুলতেছিলেন বাসায় দেখেন টুলগুলো খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় কারণ টুল না জানলে আপনি কি কাজের ক্ষেত্রে বুঝবেন না কোন কাজটা কিভাবে করতে পারবেন একই কাজ দেওয়া ওইটা বাংলা ফন্টটা লিখবেন না দেখেন আপনার ফটোশপে বাংলা লেখাটা একটু টাফ অ্যাডোবি ইলাস্ট্রেটর আবার সহজ ঠিক আছে এখন আপনি এখানে আনলেন আইনা এখানে আপনার হলো বাংলা ফন্ট একটা নিয়ে আসলেন যেমন আপনার এখানে এই দেখেন এখানে অনেকগুলো আছে তারপরে এখানেও আছে ঠিক আছে তো এই যে এম যেগুলা এগুলা মোটামুটি লেখা যায় আর কি তো দেখেন এখানে আমরা আরেকটা কাজ করব সেটা হলো কি আমরা এখান থেকে আমাদের এই যে যেটা বিজয় 52 ইনস্টল করা আছে না এটা সবাই কি এই যে বাংলা লিখে নিব এখন কি আছে ইউনিকোড আছে বিজয় ক্লাসিক আর আছে কি ইংলিশ শুট ট্যাব দিলে এখানে কি উপরে চলে আসবে এটা তো আমরা যখন বিজয় ক্লাসিক এটা কি এটা বিজয় ক্লাসিক এমএস ওয়ার্ড বাংলা লিখতে দেখেন এই যে বিজয় 52 দিয়ে কি আপনার হলো বাংলা লিখতে হয় বিজয় 52 তো এখন কেটে গেছে কিন্তু আপনার কম্পিউটার ওপেন করার সাথে সাথে কি এই সফটওয়্যারগুলো চলে আসবে যেমন বিজয় 52 ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখবেন ওপেন হচ্ছে এই দেখেন চলে আসলে এটা অনেক সময় এখানে না পাইলেও এই যে এইটা ক্লিক করলে কি হয় নিচে আর কি এখানে এটার মধ্যে থাকে এই যে তো এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করে এই যে শো অ্যাজ এ টপার এটা তো বাংলা লেখার ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন আর এটা কি অবরো ইউজ করতে পারেন এই দুইটাই ব্যবহার করে তো এখন দেখেন ইউনিকোডের জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা কেউ ইউনিকোডটা হলো আপনার যে অনলাইনে যে লেখাগুলো থাকে সেটার হলো টেক্সট ফরম্যাটটাই হলো ইউনিকোডে থাকে বুঝতে পারছেন ইউনিকোডে সবকিছু লেখা যায় না সব অক্ষর আসে না ইউনিকোডে অনেক সময় সমস্যা করে অনেক ওয়ার্ডে সমস্যা করে বাংলা লেখার ক্ষেত্রে অনেকগুলো সমস্যা আসে তো দেখেন আমরা প্রপার দেখাই দিব কিভাবে আপনারা লিখবেন তো দেখেন এখানে ইউনিকোড দেওয়া ঠিক আছে এটা আমরা না আমরা এখানে কি করব বিজয় ক্লাসিক ইউজ করব তো বিজয় ক্লাসিক দিলাম এখানে তো দেখেন বিজয় ক্লাসিক থাকা অবস্থায় আমরা এখানে লিখব যেমন বাংলাদেশ কথাটা লিখি আসলে বাংলা টাইপিং করি না তো অনেকদিন ধরে দেখেন নিচের লাইনে না এই যে এখানে তো দেখেন এখানে র চলে আসলো তো র এর ক্ষেত্রে কি করবো আমরা শিফট ধরে হ্যাঁ না বাংলাদেশ শিফট ধরে হ্যাঁ তাই না বাংলাদেশ তো এইভাবেই লিখবেন জিনিসটা এইভাবেই লেখেন বুঝতে পারছেন এখন দেখেন আপনাদের সহজ একটা জিনিস দেখাই দেই কারণ এইভাবে লিখতে গেলে 7 দিন পার হয়ে যাবে আমরা শর্টকাট নিয়মে করি তো আমরা গুগল কিবোর্ডে আসি
করে ভিডিও ক্লাসিক দেওয়া। সমস্যা নেই। ও এটার ক্ষেত্রে হ্যাঁ, এটা অফ করে দেন, এটা একবার অন থাকলে এটা আপনার ইংলিশ করে দিয়ে কেটে দেন, এটা লাগবে না। আমরা যেটা করি হলো আমরা গুগল ইনপুট একটা টুল আছে গুগলের, যে কোনো দেশের ভাষায় এটা লিখতে পারবেন। তো এই যে দেখেন গুগল ইনপুটে এখানে কিন্তু এই যে অ্যারো চিহ্ন ক্লিক করলে এইগুলো সব কিন্তু ভাষা, নেপালি, তারজি, ডেনিশ, চৌসা, চেক, তাই না? এখান থেকে বাংলা খুঁজে নেবেন বা যেটা লিখবেন আপনারা, অলরেডি আমার বাংলা আছে এখানে। তো আমরা এখানে দেখেন এই লেখাটা কিভাবে লিখবো, এটা অনেকটা মেসেজ টাইপ করার মতো ইংলিশ। যেমন এই যে বাংলাদেশ আমার মাতৃভূমি। তো দেখেন অনেক খুব সহজেই লিখতে পেলাম না, বাংলাদেশ আমার মাতৃভূমি। তো দেখেন এটা আমি কি করব, কন্ট্রোল সি কপি, তাই না? কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে কি করব, এটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো দেখেন এই কথাটা যখন আমি লিখে আনলাম ভেঙে গেল মাতৃভূমি, তাই না জিনিসটা? তো এটা কিভাবে প্রপার এখানে থাকবে সেটা তো আমাদের লাগবে। তো দেখেন সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা নিউ একটা ট্যাবে যাব। ট্যাবে যাওয়ার পর এখানে লিখব ইউনিকোড, একটু আগে যেটা দেখলাম ইউনিকোড টু বিজয়, ঠিক আছে, কনভার্ট। আমরা একটু আগে যেটা বানাইছি এটা হলো ফরম্যাটটা হলো ইউনিকোডের, আমার বিজয় যে ফরম্যাটটা ওটা চাই। তো দেখেন এখানে আমরা এই যে ইউনিকোড টু বিজয় অনেকগুলো আছে ওয়েবসাইট, তো আমরা প্রথমটা ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন এখানে ইউনিকোড কিবোর্ডের লেখা পেস্ট করুন। এখানে আমরা কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো ইউনিকোড থেকে বিজয়, আবার বিজয় থেকে ইউনিকোড, আবার মুছে ফেলুন, ঠিক আছে? বুঝতে পারছেন, বিজয় থেকে ইউনিকোড করা যায়, আবার ইউনিকোড থেকে বিজয় করা যায়। তো ইউনিকোড থেকে বিজয় দিছি, এই দেখেন নিচে কপি হয়ে আসলো না, কনভার্ট হয়ে গেল। এই উপরেরটাই লেখাটা আমার কনভার্ট হয়ে গেল। এটা কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। তো এখন আবার আমি এখানে ক্লিক করে এটা পেস্ট করব। দেখেন এখন কি আসছে, এখানে লেখা আসবেও না, ঠিক আছে? এটা আসলো না কেন, এখানে দেখেন আমাদের কিন্তু ইংলিশ সিলেক্ট করা, ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন এখানে আমরা সবার উপরে গিয়ে এটা নিয়ে আসলাম, যেই লেখাটা আর কি গঙ্গা এমজি, তাই না? তো এই দেখেন এখন মোটামুটি কি ঠিক আছে, ভাঙছে এখন আর ভাঙে নাই। তো দেখেন একটা ওয়েবসাইটের সাথে পুরো পরিচিত করে দেয়, খুব ভালো ভালো ফন্ট পাবেন আপনারা স্টাইলিশ লেখার জন্য। তো যেমন যে কোনো জিনিস আপনি গুগলে এসে কি সার্চ করবেন, তাহলে কি তার উপরে একটা রেজাল্ট আপনারা পাবেন। দেখবেন লিপি ঘর আর আছে ফন্ট বিডি, বুঝতে পারছেন? গুগলও পেয়ে যাবেন, তবে বাংলাদেশের ক্ষেত্রে লিপিঘর এবং ফন্ট বিডি যেটা আছে এই দুটার মধ্যে খুব ভালো ভালো ফন্ট পেয়ে যাবেন। তো আমরা একটা স্টাইলিশ ফন্ট লিপি ঘরে চলে যাই, এখান থেকে আমরা একটা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করব। দেখেন ক্রস চিহ্ন এটা দিয়ে দিব। তো দেখেন এখানে অনেকে কি আপনার হলো ডিজাইন করছে, যেমন এই যে 2 জানুয়ারি শুভ জন্মদিন আবুল কালাম আজাদ, উনি আর একটা এই আছে, এই যে ফন্ট আছে, দেখেন উনার যে ফন্ট গুলো উনাদের প্রোফাইল আছে, দেখ বুঝতে পারছেন এগুলো প্রোফাইল। তো দেখেন ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্টও আছে, প্রিমিয়াম ফন্ট, এটা হলো প্রিমিয়াম আর এটা প্রিমিয়াম, ঠিক আছে? যাক এটা বুঝতে পারছেন। তো বাংলা কিবোর্ডও আছে এখানে, আর একটা হলো কি চিত্রলিপি আছে। তো আমরা ফ্রি ফন্টে যাব, প্রিমিয়ামে যাব না, প্রিমিয়ামে গেলে তো আমার কিনতে হবে, তো ফ্রি ফন্টেই যাব। তো দেখেন এখানে একটু নিচে আসলে দেখেন অনেক সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাবেন এখান থেকে, তাই না? দেখেন 1 নাম্বার আছে, অনেক ফন্ট আছে। আপনারা চাইলে আমার কাছে এইগুলো প্যাকেজ আছে ফন্ট একসাথে, মানে আপনার 300-400 ফন্ট আছে, বাংলা ফন্ট, ইংলিশ ফন্টও আছে 500-700, লাগলে বললেন নিয়ে আসবো। তো আমার সোনার বাংলা এই জিনিসটাই আমি নেই, এই যে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এই জিনিসটা বানাইছে লিয়াকত খান, বুঝতে পারছেন? তো এইখান থেকে নিচে আসলে দেখেন আমরা ডাউনলোডে ক্লিক করবো, এই যে ডাউনলোড, অনুমোদন দিন, ঠিক আছে? বিকাশ যাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এখানে, আচ্ছা ওনার হ্যাঁ না ফ্রি আছে তো, আচ্ছা দেখি আমরা, ও অনুদান চাইতেছে। আচ্ছা ডাউনলোডে ক্লিক করি।
আমি আগ্রহী নাই, মানে অনুদান যেতেছে আরো নিত্য নতুন ফন্ট প্রকাশে এখনো আপনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন, মানে আরো নতুন নতুন সে ফন্ট বানাইতে পারবে, সেই ক্ষেত্রে কি আপনি তাকে একটা অনুদান দিতে পারবেন। তো আমি আগ্রহী না, আমি অনুদান দিব না। এটা দিয়ে এই যে দেখেন উপরোক্ত বিষয়গুলো আমি একমত, এটা দিয়ে ক্লিক করে কি করবেন, ডাউনলোড ক্লিক করবেন। দেখেন সেম অলপিট টু ফাইল, এই সেম প্রসেসেই আপনার কি স্টার্ট করে ফন্ট যেইভাবে ইনস্টল করে সেম প্রসেসেই। তো দেখেন এই যে ইউনিকোড পাচ্ছেন, আপনি চাইলে এই যে ইউনিকোডের যেটা এটা ইনস্টল করলে কি আর কনভার্ট করা লাগবে না। আচ্ছা এই যে আমরা যে কনভার্টটা করছি, তো অনেক ক্ষেত্রে এটা হলো হ্যাঁ ইংলিশ দেখাচ্ছে না, এটা বাংলা ফন্টে, তো আমরা এটা ইনস্টল করে নেই। তো এটা ইনস্টল করলাম ইউনিকোড। তারপরে দেখেন এটা এনএসআই ভার্সন প্রথমে অন ছিল, বুঝতে পারছেন, ভার্সন প্রথমে অন ছিল, তারা ভার্সন 2 বের করছে। তো এটাও সব আমরা ইনস্টল দিয়ে ইনস্টল ফন্টগুলো কিসের মাধ্যমে ক্রিয়েট করে? ফন্ট ক্রিয়েট করা সহজ, আপনারা কাজ শিখেন, শিখার পর ইউটিউব গার্ড দিয়ে পাবেন। আপনি নিজে তৈরি করে এটা জাস্ট হলো এই এনএসআই তে কনভার্ট করে নিলে ফন্টটা তৈরি হয়ে যায়, সরে এইভাবে সবগুলো আঁকতে হবে। এটা টাইপ করে রাখুন মতো, হ্যাঁ দেখেন আমি এই জায়গায় এনএসআই V1 V2 ইউনিকোড সবগুলো ইনস্টল করছি। কেন ইনস্টল করছি, এনএসআই 1 এটা ভার্সন 1 আর এনএসআই ভার্সন 2। অনেক ক্ষেত্রে এনএসআই ভার্সনে অনেক প্রপার লেখাটা আসে না, ভাঙা সমস্যা করে, তখন ভার্সন 2 ইউজ করবেন। আবার ভার্সন 2 তে যদি সমস্যা হয় ভার্সন 1 ইউজ করবেন। আবার ইউনিকোডও ইউজ করে দেখতে পারেন, তাহলে কি লেখাটা ঠিকভাবে আসবে। তো দেখেন আমি এখানে এটা পুরোটা সিলেক্ট করব। ফন্টটার নাম কি, শাফাত বা লিআই দিতে পারেন, লিআই। এ দেখেন শহীদ, সাফাত, সামির, এই যে সবগুলো ডাউনলোড করছে। V1 V1 রেগুলার ইটালিক আছে দুইটা আর কি ফরম্যাট, V2 ঠিক আছে। তো আমি এখন V1 দিলাম, দেখেন এখানে আছে না। তারপর লেখাগুলো একটু সমস্যা হইতেছে, বুঝতেছেন নাকি জানি না, আপনার গ্যাপ থাকে যাইতেছে। এর জন্য বাংলা লেখাগুলো সবসময় চেষ্টা করবেন আপনার ইলাস্ট্রেটর দিয়ে করতে, ঠিক আছে, তাহলে ভালো হয়। এ দেখেন ফাইটে গেছে, তাই না, এগুলো তো একসাথে লেগে থাকার কথা লাইন, তো এটা এইভাবে লিখতে হয়। তো অনেক লেখা আবার ফাটবে না, যেমন একটু আগে যে এটা ছিল ফাটছিল না, ফাটছে, এটাও ফাটছে। আপনার ওখানে ফাটছে না, আমি আরেকটা নিয়েছি। হ্যাঁ, তো এটা ফন্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, কিছু ফন্ট আছে ফেটে যাবে, হ্যাঁ, তো বেশিরভাগ ফন্টে ফেটে যায়। আর ফটোশপে আসলে বাংলা লিখতে একটু সমস্যা, ইলাস্ট্রেটর আবার সমস্যা না। তো দেখেন এই ছিল বাংলার লেখা, কিভাবে লিখবেন, ঠিক আছে, বাংলা লেখাটা অনেক জরুরি, কারণ কি বাংলাদেশের জন্য কি বাংলা লিখতে হয়। তারপর দেখেন আজকে আমরা কি শিখবো, আমরা আজকে হলো প্রজেক্টে চলে যাব। তো আজকে প্রথম ক্লাসে আমরা কি কাজ শিখবো, তো আমরা দেখে আসি যে কি কি কাজ আমরা শিখতে পারলে অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে পারবো। যে ফাইবারে ঢুকি, দেখেন বিকম এ সেলার, এখানে লিখে সার্চ করে, এই যে এখানে দেখেন, যেহেতু আমাদের ফটোশপ নিয়ে কাজ, তাই না, আমি ফটো এডিটিং লিখে সার্চ করে, এই দেখেন ফটো লেখার সাথে সাথে কি সার্চ রেজাল্টে এটা চলে আসছে, এটাকে বলা হয় কি কিওয়ার্ড, ঠিক আছে। তো এই ফটো এডিটিং এটা ক্লিক করলাম, তাহলে এটা রেজাল্ট গুলো আসবে। সার্চ করলাম, ওইটাই সার্চ রেজাল্ট। তো দেখেন এখানে তারা ফটোশপের উপর ডিপেন্ড করে কি এই গিগ গুলো দিচ্ছে, $70, 50 থেকে $70, $25 থেকে $50, তাই না, এখানে আছে। দেখেন 1K সেল, 1K প্লাস সেল। তো আমরা 2-1টা ওপেন করব, যেমন এইটা টপ রেটেড সেলার, উনি একটু নিচে আসি, তাই না, তিনটে ওপেন করি, জাস্ট একই, সব জায়গায় কাজগুলো একই। তো দেখেন আমি আগের গুলো কেটে দিলাম। এখানে অতি ফার্স্টে আমরা যে এটা দেখতেছি, আই উইল ডু ফটো এডিটিং, ইমেজ রিটাচিং, ফটোশপ ম্যানিপুলেশন, এই কাজগুলো কি আমরা
ফটোশপ দিয়ে করব, তাই না? রিটাচিং মানেটা কি আসলে? রিটাচিং মানে হলো আপনার এই যে এরকম কালো আছে এরকম করে দিবে, এটাই রিটাচিং। কালো আছে ফর্সা করে দিবে, ব্রন আছে ব্রন মুছে দিবে, তাই না? আমরা দেখেছিলাম, ঠিক আছে, এইগুলাই। তারপরে এই যে এরকম এরকম জোতার ছবিগুলো দিবে, আপনাকে কি করতে হবে, এরকম ডিজাইন। এটা কিন্তু একটা প্রজেক্ট ওয়ার্ক করছে উনি, এরকম ক্লায়েন্ট দিবে এরকম ছবি। উনি কি করছে বলেন তো, এই ছবিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, এখানে একটা শ্যাডো দিছে। তার পরবর্তীতে এখানে কি করছে, এই যে এইটা এগুলো সবই কিন্তু ফেলে দিয়েছে, জাস্ট কি অবজেক্ট আছে জুতা, জুতার সাথে যা যা থাকবে ওইটাই থাকবে, বাকি সব কিন্তু ডিলিট করে দিয়েছে। আর এখানে একটা আপনার শ্যাডো দিয়েছে, আমরা দেখবো শ্যাডো কিভাবে ক্রিয়েট করতে হয়। আর লাইটটা একটু বাড়াইছে, ঠিক আছে, হালকা একটু লাইট কি বাড়াইছে। তো দেখেন এই যে এই ছবিটাও কি আমরা রিটাচিং করছে, এই যে এই ছবিগুলো রিটাচিং করছে, এগুলো আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, সাদা ব্যাকগ্রাউন্ড দিছে, তাই না? এই আর কি, ওয়াটারমার্ক করা, তাই তো? হ্যাঁ ওয়াটারমার্ক করে। ওয়াটারমার্ক আসছে কারণ আপনি জানি ব্যবহার করতে না পারেন, এখন ফাইবারের ইগুলো আসছে। তো দেখেন উনি এখানে কাজগুলো যেটা দিতেছে, হাই ইন স্কিন রিটাচিং, তাই না? তারপরে হোয়াইট এন্ড টিথ, মানে দাঁত সাদা করবে হলুদ থাকলে, বডি রিশেপিং করবে, পোর্ট্রেট রিটাচিং করবে, তারপরে ইনহ্যান্সমেন্ট করবে, ইনহ্যান্সমেন্ট আর লাইট বাড়ানো, ঠিক আছে। তারপরে রিমুভ এডিটিং পিপল অবজেক্ট, তারপরে আবার দিবে হলো কি ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিবে, তারপরে মার্জিন দিবে, অনেক কিছু দিতে, চেঞ্জ কালার, এইগুলোই মূলত কাজ। উনি মানে ফটোশপ নিয়ে মানে ফটো এডিটিং নিয়ে প্রপারলি কাজ করে উনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই রাইট। তো এখানে উনি ফটোশপের যে কাজগুলো উনি প্রদান করবে সেগুলোই দিছে। তারপরে আমরা আরেকটা ওয়েবসাইটে চলে যাই, দেখেন এখানে আপনার ফটো ম্যানিপুলেশন, রিমুভ অ্যান্ড চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, দেখেন এই লেখাটা রিমুভ অ্যান্ড চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। তারপরে অ্যাড অর রিমুভ অবজেক্ট অর পারসন, ঠিক আছে, এইগুলা। তো এইগুলাই আমরা কি দেখবো প্রত্যেকটা, দেখেন এই যে ফটো রিটাচিং, ফটো রিসাইজ, তারপরে বডি বা ফেস সোয়াপ, ঠিক আছে, এই কাজগুলো। তারপরে আবার এটা আসি, দেখেন উনিও আবার কি কাজগুলো দিয়েছে, প্রফেশনাল ফটো রিটাচিং, রিমুভিং ডাস্ট রিমুভিং দেখাইছি তো আপনাদের, তাই না? তো স্কিন স্মুথিং, রিটাচিং হেয়ার লিভস, তাই না, এগুলো। কালার কারেকশন, রিমুভাল অফ আনওয়ান্টেড অবজেক্ট, তারপর পার্সন, ব্যাকগ্রাউন্ডও দেখা যাচ্ছে, ঠিক না? তো দেখেন এইগুলো সব জায়গায় একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা আছে। আসলে মূলত আপনার যে কোনো একটা ছবি এডিট করার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভটা খুবই আর্জেন্ট, ঠিক আছে, আর্জেন্ট, কারণ এটা কাজের ক্ষেত্রে লাগবেই, ঠিক আছে। কিন্তু না লাগলেও দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে কি আমার ব্যাকগ্রাউন্ডটা রিটাচিং করতে হয়, মানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এরকমই আর কি, এখানে ওনার কিছু কাজ স্যাম্পল আছে, দেখেন মাঝে মাঝে হয় না যে এই যে এইসব ছবিগুলো দেয় ওনারা কি রিটাচিং করে দেয়, বুঝতে পারছেন? তো উনি 96টা কাজ করছে এই গিগে, উনি করছে কতগুলো, উনি করছে 2808টা রিভিউ পাইছে, ঠিক আছে। তাহলে মোটামুটি ভালো কিন্তু ডিজাইন করছে, তাই না? ইনি করছে হইলো 4958টা, তার মানে এই কাজের চাহিদা খুবই ভালো, আপনি যদি করতে পারেন, ঠিক আছে, চাহিদা রেগুলার আছে। তো আমরা ওইটা দেখবো, আবার চাহিদা হবে না, একমাত্র। তো দেখেন আপনাদের এই কাজের সুবিধাতে আমি এই যে কিছু স্যাম্পল নিয়ে আসছি, স্যাম্পলের মাধ্যমে আমরা দেখবো কিভাবে ব্যাকগ্রাউন্ড কি কি উপায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো দেখেন এখানে ফার্স্টে সহজগুলো দিয়ে শুরু করি। তো এই জায়গায় এই কার্টুনের ছবিটা আমি এখানে ইন করলাম, দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা কি আছে, ব্ল্যাক কালার, তাই না? এখন অনেকে ক্লায়েন্ট বলতে পারে ব্ল্যাক কালার না, আমার কি হোয়াইট কালার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এটা করব। তো আমরা যদি ম্যাজিক টুল দেই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ধরে ফেলবে, তাই না? তো দেখছেন এটা ব্যাকগ্রাউন্ড কালার ধরছে, কিন্তু আমার মেন কি সাবজেক্টটা ধরে নাই, কারণ সাবজেক্টটা ধরলে আমি কি কপি করতে পারতাম, তাই না? এই সাবজেক্টটা যদি আপনি ধরাইতে চান সেই ক্ষেত্রে আপনার করতে হবে কি বলেন তো, এই সিলেক্টে গিয়ে ইনভার্স দিবেন, দেখেন শিফট কন্ট্রোল আই, তাহলে কি এটা চেঞ্জ হয়ে যাবে। এতক্ষণ ছিল ব্যাকগ্রাউন্ড, এখন জাস্ট কি আমার সাবজেক্টটা ধরছে। তো আমি এখান থেকে কন্ট্রোল জে দিব, দেখেন কন্ট্রোল জে দিলে এখানে কি আমার এখানে ইটা চলে আসলো। তো দেখেন নিচে একটা ব্যাকগ্রাউন্ড সাদা কালার দিয়ে দেখবো, এখান থেকে সলিড কালার, এখানে সাদা কালার দিব, হোয়াইট কালার দিয়ে দেখবো এটা কি প্রপার ঠিক আছে কিনা। তো দেখেন এখানে কালো কালার শেডটা দেখা যাচ্ছে না, তাই না? কালো কালো শেডটা দেখা যাচ্ছে। তো আসলে এটা কালো কালো শেড দেখা গেল হবে না, আবার এদিকে কি মিসিং, তাই না, এই জিনিসটা মিসিং হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু অনেক ভুল আছে। তো এখানে যদি এইভাবে করি সে নিবে না কিন্তু ক্লায়েন্টের কাজটা, কারণ সে যে কাজের জন্য নিল সেই কাজটা কিন্তু হইল না। এমনি ভালোই দেখেন, ম্যানিপুলেশন বোঝা যায়। হ্যাঁ,
দেখতে তো ভালোই দেখা যায়, কিন্তু জুম করলে দেখেন এইভাবে থাকলেও কিন্তু বোঝা যাচ্ছে এই যে এখান দিয়ে কালো কালো আছে, তাই না? নর্মাল মুডে আছে, তাও এখান থেকে কি আবার মিসিং আছে, এটাও দেখা যাচ্ছে। তো এই জন্যই আর কি মূলত ক্লিপিং পাস করা এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই জিনিসটাকে আমরা সবসময় চেষ্টা করব পেন টুল দিয়ে করতে, পেন টুল দিয়ে কাজ করব। যেমন দেখেন এখানে পেন টুল নিলাম, আমরা সবাই জানি তাই না, এখানে পেন টুল নিয়ে অবশ্যই এখানে কি পাত রাখবো, নট শেপে হইলে কি শেপ, এটা ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করবো শেপটা, আর পাত করার ক্ষেত্রে কি পাতেই ইউজ করব। তো এখানে আমরা অবশ্যই জুম করে নিব, জুমটা 300-র উপরে রাখার চেষ্টা করবেন, যত বেশি জুম দিয়ে কাজ করবেন ততই ভালো হবে, যেহেতু এটা সোজা, ঠিক আছে, প্রোডাক্টগুলো সোজা, তাই না? তো আপনি আরো একটু জুম করতে পারেন। তো দেখেন এখানে এটা ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আমরা কি পেন টুলে কাজ তো শিখছি, তাই না? এখানে ক্লিক করে দেখেন এটা তো সোজা আছে, তো আমার বারবার তো আর দেওয়ার দরকার নেই, আমি একদম উপরে এসে কি এখানে ক্লিক করলাম, তাহলে এটা আমার কি মার্ক করা হয়ে গেল। পেন টুল দিয়ে কি আসলে আমরা কি করতেছি, মার্ক করতেছি, এই অবজেক্টটাকেই আমরা মার্ক করতেছি। তারপর কি আমরা সিলেকশনে যাব, তারপরে এখানে কি করবো, এইভাবে এটা নিব। দেখেন এই যে একটা খেয়াল রাখবেন, এখানে বেশি ভিতরেও নিবেন না, আবার বেশি বাইরেও নিবেন না, মিডল পর্যায়ে রাখার চেষ্টা করবেন জিনিসটা। তারপরে এখানে আবার সোজা আছে এখানে, তাই না? তো অনেক সময় আইডিয়া করে নিবেন, অনেক সময় এখানে কিরকম থাকতে পারে বা কি আসে বিষয়, ঠিক আছে? তো এখানে একটু বেশি ভিতরে ঢুকলো, তাহলে দেখেন আমি কি করব, কন্ট্রোল চেপে, আমরা জানি কি কন্ট্রোল চেপে অ্যাঙ্কর পয়েন্টের পজিশনটা চেঞ্জ করা যায়, তো আমরা একটু নিচের দিকে বা এদিকে নিয়ে আসলাম কন্ট্রোল চেপে, নাহলে কি করতে হতো, কন্ট্রোল জেড দিয়ে আবার এখানে কি ক্লিক করতে হতো। দেখেন এখানে যদি এইভাবে দেই জিনিসটা, এইভাবে দেই, আপনাদের অবশ্যই ব্যান্ড না থাকলে ব্যান্ডটা দিয়ে নেবেন। ব্যান্ডটা কোথায় থাকে, এই যে এখান থেকে, এই যে রাবার ব্যান্ড, এটা টিক মার্ক দিলেই আসবে। তো দেখেন এখানে এই টুল সম্পর্কে যদি আর কোনো কথা থাকে তাহলে বলতে পারেন, এই সুযোগে আবার আলোচনা হয়ে যাবে। তো দেখেন আমি এখানে ক্লিক করতেছি, দেখেন মাঝখানে গ্যাপটা রয়ে গেছে না, কারণ এই জিনিসটা তো বাঁকা, তাহলে আমাদের কি করতে হবে, এটাও বাঁকা আঁকতে হবে। তাহলে আমি এখানে ক্লিক করে টান দিব, তাহলে কি আমরা হ্যান্ডেল বের হবে। হ্যান্ডেলটা কিভাবে টান দিব, এখন কন্ট্রোল চেপে ধরে আমরা এই হ্যান্ডেলটা ধরে, যেহেতু এই দিকটা ঠিক করতে হবে, তাহলে দেখেন এইভাবে আমরা হ্যান্ডেল ধরে এইভাবে ঠিক করে নেব। তো হয়ে গেল না? তো আমাদের সামনে দেখেন এখন উপরের দিকে গেলে কি হইতেছে, বাঁকা হয়ে যাচ্ছে, কারণ কি সামনে আরেকটা হ্যান্ডেল আছে। তো আমরা দেখছিলাম হ্যান্ডেলটা কাটতে হবে, কাটবো কিভাবে, আমরা অলটা ধরে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলে কেটে যাবে। তো আমরা এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখন বলতে পারেন এখানে একটু বাড়তি অংশ আছে, তাই না? আসলে এই বাড়তি অংশটুকু না নিলে হবে, কারণ আমরা জানি এই কার্টুনের ক্ষেত্রে কি এটা সোজা থাকবে। অনেক সময় নিজের আইডিয়া অনুযায়ী কাজগুলো করবেন, তাহলে কাজ আর ভালো থাকবে, ভালো হবে। তো এখন আমি একটু মিনিমাইজ করে নিই, জুম আউট করে নিই, দেখেন অনেক বড়, আমি চাইলে একসাথে নিতে পারি। তো আপনারা যেহেতু নতুন, আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে নিতে, যেমন এইভাবে এতটুকু নিলাম, আবার এইভাবে টেনে, যখন আস্তে আস্তে হাত ক্লিয়ার হয়ে যাবে তখন কি আপনারা একসাথে আঁকতে পারবেন। তো দেখেন এখানে আমার কি এটা রাউন্ড, এখন যদি আমি এখানে ক্লিক করি হবে, এটা হবে না। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন হলো। তো এখন বলতে পারেন এখান থেকে কি একটু অংশ চলে গেল, তাই না? তো আমি এখানে কন্ট্রোল চেপে এটা একটু উপরে উঠে যাই, ঠিক আছে না? এখন এই তো হালকা একটু সামান্য ভিতরে আছে, কারণ এখানে একটু বেশি বাঁকা, তো এটা আমি হালকা গেলেও কি সমস্যা নেই। তো দেখেন এখানে আমি বাঁকা রাউন্ড শেপ, তো ক্লিক করে ড্র্যাগ করে কি দুইটা হ্যান্ডেল বের করে এটা রাউন্ড করে নিব। তো এখানে আবার সোজা, তাহলে কি করব, শিপ ধরে এখানে ক্লিক করব, তাহলে সোজা থাকবে। আবার এই স্পেস বার ক্লিক করতেছি, ক্লিক করে জুম অবস্থাকে আমি একটু এই সাইডে নিয়ে আসতেছি। এখন কি করবো, এটা রাউন্ড শেপ দিব, রাউন্ড শেপ দিলে এখানে দিলে কি হবে, রাউন্ড অল্প একটু কাছে নিবেন, এই যেখানে নিয়ে হ্যাঁ হ্যান্ডেল বের করে নিব, ওটা দিয়ে কেটে নিব। তো বুঝতে পারছেন প্রসেসিংটা? দেখেন এখানে একটু উঁচা হয়ে আছে, তাই এখানে দিলে কিন্তু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা করতে পারি, একটু অংশ বাদ দিয়ে দিতে পারি, আর একটু করতে পারি এটাও নিয়ে নিতে পারি। তো আমরা এটা যে সোজা থাকবে এইভাবে করে, এখানে দেখেন একটু রাউন্ড আছে না, এই রাউন্ড শেপটা আমরা দিয়ে দিব, একে নিব রাউন্ড শেপটা হালকা, তারপরে এখানে ক্লিক করব। এখানে একটু বাঁকা শেপ আছে, বাঁকা করে নিলাম, অল্টার ধরে এটা কেটে দিব। তো দেখেন এখানে আর একটু ক্লিক করতে হবে, কারণ এখানে যখন আমি আঁকতে যাব এখানে কিন্তু কিছুটা কালো অংশের মধ্যে চলে যাবে, এই জন্য এখানে একটু দিয়ে, বা আপনি এখানে একটু হালকা একটু অ্যাঙ্গেল করে দিতে পারেন। যেমন এখানে দুইভাবে করা যায়, এক হলো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিতে পারেন, তারপরে সামনে যেতে পারেন,
আর এটা করতে পারেন কি এখানে ক্লিক করে ধরে হালকা একটু রাউন্ড দিবেন, দেখেন হয়ে গেল না ব্যাকআপ। এই তো। তবে অ্যাঙ্কর পয়েন্ট যত কম দেওয়া যায় তাই তো। হ্যাঁ অবশ্যই পাতের ক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্ট যত কম দিবেন ততই আপনার কাজ ভালো আসবে। তো এটা প্রথম অবস্থায় তো একটু বেশি দেওয়া লাগবে, পরে আস্তে আস্তে কি কমে যাবে। দেখেন আমি এর উপর রাখবো না, কারণ পরবর্তীতে যে শেপটা টান দিব ওই অনুযায়ী কি হ্যান্ডেলটা রাখার চেষ্টা করবো, তাহলে কি আমার কাজটা আগায় যাবে অনেকটা। দেখেন এইভাবে করলাম না, এভাবে রাখতে পারলাম, কারণ এটা তো হইতেছে এইভাবে এইভাবে রাখলাম, রাখার পর দেখেন পরবর্তীতে টানটা এইভাবে দিলাম, দেখেন অটোমেটিক কি এটা হয়ে গেল, কারণ আমি এইদিকে হ্যান্ডেলটা আছে। এটা আরো জুম করা, তো আমি এই কর্নারে চলে আসলাম। দেখেন আমি এইখানে যে হ্যান্ডেলটা এখানে রাউন্ড দিতে হবে, এমনি টানলে তো হবে না। তো আমি এখানে ক্লিক করে যদি উপর দিকে রাখতাম তাহলে তো এটা রাউন্ডও হচ্ছে না, বেশি হয়ে গেল না। তো আমি এখানে হালকা এখানে হ্যান্ডেলটা হালকা রাউন্ড দিলাম, তাহলে হ্যান্ডেলটা কি আমার এই বরাবরই আছে। দেখেন আমার এই পাশে যে সামনে আগাইতে কি সমস্যা হইতেছে না, এমন না যে আমি এইভাবে আঁকতেছি এরকম রাউন্ড হয়ে যাচ্ছে, হ্যান্ডেলটা কাটা লাগবে। তো অনেক ক্ষেত্রে এরকম কি হ্যান্ডেল কাটা লাগবে না, আপনি হ্যান্ডেল যেই দিকে আছে ওই মুখে যদি কাজ করেন এইভাবে কি টেনে নিয়ে আসতে পারেন। তো এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এটাও রাউন্ড শেপ, কি করবো এখানে ক্লিক করে উপর দিকে টান দিব। তো এখানে ক্লিক করে উপর দিকে টান দিলাম, টান দেওয়ার পর এখানে ক্লিক করলাম, এ দেখেন হলো না এটা। তো দেখেন এটার মাঝখানে কিন্তু কোনো ফাঁকা নাই, জাস্ট কি আউটসাইডে পাত করা লাগলো, তাই না। এখন দেখেন আমরা এই পাতটাকে কি করব, সেভ করতে শিখাই, অনেকে সেভ করা লাগে না অবশ্য। এই দেখেন এটা আঁকলাম, এটা অবশ্য এক সময় এটা সেভ করা ছিল। তো দেখেন এটা ক্লিক করে পার্ট 2 নামে সেভ করি, কন্ট্রোল এস দিই, এস দিয়ে এটা কি করব আমরা জেপিজি দিয়ে সেভ করব। তাহলে কি করব আমরা কেটে দিব, তাই না। কেটে দিচ্ছি। তো দেখেন আবার আমি যদি এখানে বক্সের এটা নিয়ে এসে এই ফটোশপ ওপেন করি, তাহলে দেখেন দুইটা পাতে আমার রয়ে গেল, আগের এটা সেভ করা ছিল, এখন এটা কি আমরা পাত করলাম আজকে। তো এটা কি করবো, এটা থাকাকালীন আমরা কন্ট্রোল চেপে এটা ক্লিক করলেও কি এটা সিলেক্ট হয়ে যাবে, তাই না। আরেকটা জিনিস হবে কি, এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ইন্টার দিলেও কি সিলেক্ট হয়ে যাবে। দেখেন সিলেক্ট হয়ে গেল। তো আমাদের এই কাজটা কি, এই কাজটা এই ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করা। তো দেখেন আমি কন্ট্রোল জে দিলাম, জে দিলে কিন্তু আলাদা হয়ে গেল। কিভাবে বুঝবো, আমরা এই নিচেরটা যেটা এটাও তো দেখা যাচ্ছে, তাই না। এটা অফ করে দিলে বোঝা যাচ্ছে, এই যে দেখেন আমার নিচের ব্যাকগ্রাউন্ডটা কি পড়ে গেল। তো দেখেন এখানে আমি যদি একটু জুম করি, দেখেন একটু এরকম দেখা যাচ্ছে, মিসিং এ যে ভালো হয়ে গেছে। এটা তো আমরা কি পেন টুলের মাধ্যমে করলাম। আর আমরা যেটা কি আপনার হলো এই যে ম্যাজিক টুলের মাধ্যমে এবার সিলেক্ট করে, সিলেক্ট থেকে কি করলাম ইনভার্স করলাম, করে কন্ট্রোল জে দিলাম। এখন দেখেন তিনটাই আছে এখানে, এটা হলো কি আমরা মিসিং চলে আসছে, তাই না। এই যে মিসিং, তারপর কালো কালো চলে আসছে। আর এটা কি ফ্রেশ, তাই না। হালকা হালকা একটু আসছে, এটা সমস্যা নাই, ঠিক আছে, এটা সমস্যা। একটু ভিতর রাখার চেষ্টা করবেন, তাহলে এটা সমস্যা হবে না, যেমন এইখান দিয়ে, ঠিক আছে। তো এরকম আর কি জিনিসটা। তো এখন দেখেন এটা যখন আপনি কপি করবেন, আমি দেখাচ্ছি, একটা কাজ করবেন আপনারা, ধরেন দেখেন এটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা কপি করব। তো দেখেন এটা যখন আমি কপি করব, কপি করার আগে এখানে একটু ফেদার দিব, তাহলে কি বর্ডারটা স্মুথ হবে। এর আগে আমরা ফেদার কাজ দেখছি না। তো দেখেন এখানে যদি আমি ফেদারটা পাবো সিলেক্টে গিয়ে আমরা এখানে মডিফাই যাব, মডিফাই, দেখেন মডিফাই সিলেক্টে গিয়ে মডিফাই গিয়ে কি করব, এই যে ফেদারের শর্টকাট কি হলো শিফট F6, এটা ক্লিক করবো। এখানে কত আছে, পাঁচ অনেক বেশি। এখানে 5 দিয়ে একটা সেভ করে দেখাই আপনাদের, এই যে 5 দিলাম, কন্ট্রোল জে দিলাম, এটা কিন্তু 5 দিয়ে সেভ হইল। তো আরেকটা করব আমরা,
তো আবার আমরা কি করব, সিলেক্টে গিয়ে মডিফাইতে যাব, এখান থেকে আমরা ফেদারে আসবো। সবসময় এখানে চেষ্টা করবেন 0.5, 0.2, 0.3 এরকম দিবেন, ঠিক আছে? হ্যাঁ 0 দিবেন, 0 কন্ট্রোল দিয়ে ফেদারের কি কালার চেঞ্জ করা যায় না, এটা কি ফেদার আসলে সাইডটা মসৃণ করে, যেই সাইড এখানে মসৃণ হবে কোনটা জানেন, এই যে যে আমার সিলেক্ট এরিয়াটা আছে না, সিলেক্ট, এই সিলেক্টটার উপরে একটা মসৃণ আবরণ তৈরি করবে। তো এখানে আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ড নেই, সলিড কালার নিয়ে এখানে কি সাদা কালার নিয়ে নিব। তো দেখেন এখানে কিন্তু এটা একটু ফেদার দেওয়া হয়েছে হালকা, সাইডটা মসৃণ লাগতেছে না? সেম কাজটা আমরা কি ফেদার দেই নাই কোনটায়, এই যে উপরে এগুলো ফেদার দিছি, একটু রুক্ষ রুক্ষ লাগতেছে না? হ্যাঁ এই যে এটাও কি রুক্ষ লাগতেছে, তাই না? এই যে। তো আমরা যেটা ফেদার দিছি দেখেন, এই যে এটা 0.5 মসৃণ হইল না, এটা এনটিএলএস এর মতো। তো 0.5 বা 3 দিবেন, তাহলে এনটিএলএস এর মতো কাজ করবে। কিন্তু যদি আপনি শুধু 5 দেন, তাহলে দেখেন কালো কালার কিন্তু নিয়ে আসছে। 0.5 দিলে কি বেশি হয়ে গেল, দেখেন কালো কালার আসছে না? ফেদারটা আসলে কি বাইরের থেকে কিছুটা এই টেনে নিয়ে আসে, বুঝতে পারছেন? সিলেক্ট এরিয়া থেকেও কি বাইরের কিছু জিনিস নিয়ে আসে। তো বুঝতে পারছেন, আমরা সবসময় কি ফেদার দিয়ে কপি করবো, তাহলে কি ক্লায়েন্ট বুঝতে পারবে না, জিনিসটা মসৃণ থাকবে, জিনিসটা অনেক কি ছোটখাটো যদি ভুলও হয়, জিনিসটা কি বোঝা যাবে না। এই দেখেন খুব সুন্দরভাবে মসৃণ হয়ে আছে। তো এই হলো এটার কাজ। তো এটা সবসময় আপনারা কি করবেন, আর যদি ক্লায়েন্ট যদি চায় যে আমার ব্যাকগ্রাউন্ড দরকার নেই, তাহলে কি করবেন, আপনি ব্যাকগ্রাউন্ড দিবেন না, এটাও অফ করবেন, এটা অফ করবেন। এটা দিয়ে কি করবেন, আপনি ফাইলে গিয়ে সেভে গিয়ে কি করবেন, পিএনজিতে সেভ করবেন। দেখেন আমি এখানে এই ব্যাকগ্রাউন্ড অফ রাখছি, এখন ব্যাকগ্রাউন্ড অফ আছে না আমার, যদি আমি এখান থেকে দেখেন জেপিজিতে সেভ করি, তাহলেও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। যেমন আমি ডেস্কটপে রাখি, ডেস্কটপে এই জিনিসটা আমি সেভ করলাম, এটা হলো কি আমার জেপিজিতে সেভ হলো, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড দিতে চাইনি। তারপর দেখেন এখানে ফাইলে গিয়ে সেভ দিব, সেভে গিয়ে এখানে কি করবো, এখন পিএনজি দিব, এই যে পিএনজি। এখন যদি সেভ করি, দেখেন ওকে দিব। তো এই দুইটা জিনিস একটু বুঝেন। দেখেন এই যে যেটা ছবিটা, এটা কি আমরা ব্যাকগ্রাউন্ড দেই না, কিন্তু জেপিজি মোডে সেভ করছি, তাই না? হ্যাঁ, কিবোর্ডটা যদি এটার উপরে নিয়ে আসি, তাহলে দেখেন তো দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই, তারপরে জেপিজি মোডে সেভ করলে কি অটোমেটিক একটা কি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবে হোয়াইট কালার, বুঝতে পারছেন? ওটা সেভ এস দিয়ে করে দেবো। সেভ করার সময় ওখানে তারপরে দেখেন এখানে পিএনজিটা সেভ হয় না, আমি পিএনজিটা আরেকবার সেভ করি, কন্ট্রোল শিফট এস দিলেই হবে। এই যে পিএনজি, তো এইভাবে আমরা কি পিএনজিটা সেভ করলাম। পিএনজিটা সেভ করলে দেখেন এই যে পিএনজি, এটা হলো পিএনজি আর এটা হলো কি জেপিজি। পিএনজিতে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা আসে না। এই হলো কাজ, বুঝতে পারছেন? এখন ধরেন আমি এই যে ব্যাকগ্রাউন্ড অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেই, এখানে ডাবল ক্লিক করলে এটা কালারটা চেঞ্জ করা যায়, যেমন রেড কালার দিই। এখন এটাকে আমরা ধরেন আমরা পিএনজিতে সেভ করবো, যেহেতু ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি পিএনজিতে সেভ করি, তাহলে কি আসবে, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এই যে পিএনজি ফরম্যাট দেওয়ার পর উপরে ডেস্কটপে আসবো, ডেস্কটপে, তো ডেস্কটপে এটা সেভ করি। তো দেখেন এখানে রিনেমটা করেই আমি দিচ্ছি, হ্যাঁ সেভ করলাম। তো দেখেন এখানে কিন্তু পিএনজি দিয়ে সেভ করা, তাই না?
আপনার মাউস পয়েন্টার এখানে নিয়ে আসলে দেখা যাবে এই যে ফরম্যাট পিএনজি ফাইল, আর এটা কি জেপিজি, আর এটা পিএনজি। তো এখানে এই কালারটা চলে আসলো কেন? কারণ আমি ব্যাকগ্রাউন্ড রাখছিলাম, ব্যাকগ্রাউন্ড রাখছি এটা। এই যে এখানে কি চোখ মেলা আছে ব্যাকগ্রাউন্ড, যদি এটা অফ করে দিতাম সেভ করতাম তাহলে ব্যাকগ্রাউন্ড আসতো না। তো জিনিসটা এরকমই, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি চাই পিএনজি ফরম্যাটে, কখনোই কি আপনি ব্যাকগ্রাউন্ড সহকারে দিবেন না, ব্যাকগ্রাউন্ডটাও অফ রেখে কি তারপর এটা সেভ করবেন, জাস্ট কি অবজেক্টে আসবে। আর যদি জেপিজি ফরম্যাটে ইউজ করে তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড চাবে, ক্লায়েন্ট সাদা কালারও চাইতে পারে, অন্য কালারও চাইতে পারে। যেমন আপনার অন্য কালার চাইলে কি হবে, কালার কোড দিয়ে দিবে, কালার কোডটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। দেখেন উপরে এখানে, তাই না, যে কোনো কালার সিলেক্ট করলে কি এটা হয়ে যাবে। এই যে চোখটা অন করে দেন, এই যে কালার। এখন যদি সেভ করি তাহলে কি আমার এই ব্যাকগ্রাউন্ডের কালার সাথে কি যোগ হয়ে পরে কি আপনার সেভ হবে। তো এই গেল এইটার কাজ। এখন দেখেন আরেকটা ফরম্যাট, আরেকটা ছবি আমরা নিয়ে কাজ করি। দেখেন এখানে একটা কাপ পিস আছে, এটা আমি দেখাচ্ছি। দেখেন যদি আমাকে এটা করতে হয় তো সেক্ষেত্রে আমরা কি করব বলেন, আমরা পেন টুল নিয়ে সেম ভাবে আঁকবো। দেখেন এখানে আমি টেনে নিলাম, আরো জুম দিয়ে কাজ করতে পারেন, ভালো হবে, যত জুম তত কাটিং সুন্দর হবে। দেখছেন, তো এখানে অনেক বড় আছে, সামনেটা অল্টার চেপে কেটে নিব। দেখেন এটা কাটবো না, কারণ আমি নিচের দিকে তো রাউন্ড শেপই আছে, তাই না। তো এখানে কন্ট্রোল চেপে এটা একটু উপরে উঠে দিতে হইতেছে না, তাহলে আমরা একটু কম নিব, কম নিলাম। দেখেন তারপর হইতেছে না, সমস্যা করে, তাই সেই ক্ষেত্রে আপনি অল্টার চেপে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আমরা এখানে এভাবে নিয়ে নিব। দেখেন এটা বেশি উপরেও দিবেন না, নিচেও দিবেন না, কারণ আগে যেটা আছে, এই যে আগে যেটা আছে এটার সাথে কি সামঞ্জস্য রাখার চেষ্টা করবেন। যত সামঞ্জস্য হবে তত জিনিস সুন্দর হবে। তো দেখেন এখানে বোঝা যাচ্ছে না, যদি বোঝা না যায় এখানে তো বোঝা যাচ্ছে, তাই না। এটা এইভাবে কি রাউন্ড হবে, অনেক সময় এরকম প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে কি এইভাবে টেনে এটা আইডিয়া অনুযায়ী কি এঁকে নেবেন। এই যে দেখেন হয়েছে, হয়েছে। তারপরে আবার এখান থেকে টেনে দিব, একটু বেশি বাইরে চলে গেছে, একটু ভিতরে রাখার চেষ্টা করি। কিন্তু অবজেক্ট চলে আসলো পিছনে। না এটা তো আর কি হলো আপনার, কি এটা হলো আপনার হলো কফি, কিন্তু মেন আমরা কাটতেছি কি কাপ, তো কাপের অংশগুলো তো নিতে হবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু এইভাবে দিয়ে বাদ দেওয়া যাবে না। যদি ক্লায়েন্ট বলে দেয় যে বাদ দিবেন তাহলে বাদ দিবেন, আর নাহলে নিয়ে নিবেন। আমরা এইভাবে কি এটা কেটে নিলাম। দেখেন এটা কিন্তু আপনার একটু উঁচা হয়ে থাকছে, তাই না। আমি অল্টার চেপে এটা কেটে নিয়ে এসে তারপরে এখানে লাগাই দিই। দেখেন দুইটাই নড়তেছে, একটু সাবধানে এইভাবে রেখে দিবেন। তো দেখেন এটা কাটলাম বাইরের আউটলাইনটা, তো এটাও তো ফেলে দিতে হবে। তো আমার এটা কি এইভাবে কেটে নিব। এটা এখানে একটু রাউন্ড হবে, আবার শেপটা উঠতেছে না। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, এখানে
আপনার এই হ্যান্ডেলটা কেটে দিব, কেটে দেওয়ার পর এখানে এটা নিয়ে নিব এইভাবে, ঠিক আছে। এই তো দেখেন মোটামুটি কি আমার হয়ে গেল। আমি একটা কথা বলছিলাম এই যে সবসময় কি এক্সক্লুড রাখবেন, তাহলে এই ভিতরটা সহকারে কি আপনার সিলেক্ট হবে। এখন কি করবো, আমরা কন্ট্রোল ইন্টার দিব, ইন্টার দিলে আমরা এখানে কি অবশ্যই একটা ফেদার দিব, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কি সিলেক্টে গিয়ে মডিফাই, তারপর ফেদার 0.5 থাক, দিলাম। দেওয়ার পর কন্ট্রোল কি জে, কপি মানে কি কন্ট্রোল জে, তাই না? এই দেখেন, এখন দেখেন এখানে কিন্তু এই যে বাদাম এগুলো, তাই না, ওইগুলো কিন্তু হালকা চলে আসলে। হ্যাঁ, এটা কিভাবে ঠিক করবেন দেখেন, আমি কন্ট্রোল চেপে এইটা কাপেজটা ঠিক করলাম, ক্লিক করলাম, সিলেক্ট করার পর এটা জুম করলাম। তো আমরা জানি কি হুবহু এই সাইড আর এই সাইড কি আঁকা যায় কিভাবে, কোলনের মাধ্যমে, কোলন স্ট্যাম্প টুলের মাধ্যমে না, এই যে কোলন। তো দেখেন আমি কোলনের মাধ্যমে একটু ছোট করে নিই, যেহেতু আমার এখানে কি ছোট এটা, তাই না? তো দেখেন আমি যদি এখানে এটা ক্লিক করি, ক্লিক করে অল্টার চাপি, এই জায়গাটাই কপি হয়ে এখানে আসবে। হ্যাঁ, তারপরে আবার আরেকটা ক্লিক করব, বা এখানে ছেড়ে দিবেন, ক্লিক করে ছেড়ে দিয়ে আবার ক্লিক করবেন, তাহলে কি এটা এইভাবে সুন্দর করে নিয়ে নিবেন। তো এটা একটু উপরে থেকে নিতে পারেন এই জায়গাটা। দেখছেন এটা চলে গেল না? আবার আপনি চাইলে যে এই জায়গায় কালো দাগ সে এটাও ঠিক করতে পারেন, একটু বড় করলাম। এখন দেখেন এখানে অপাসিটি একটু কমিয়ে রাখবেন, তাহলে জিনিসটা আরো ভালো হবে। হ্যাঁ নিচে একটু হ্যাঁ, অপাসিটি একটু কমায় রাখলে কি হবে, ওটার উপর প্রলেপটা পড়বে যে বোঝা যাবে না। ঠিক আছে, এই আর কি। করতে গেলে মাথা ঘুরে যায়। তো দেখেন এটা কি খুব সুন্দরভাবে ওই বাদামের যে ইগুলো, ওটা রিমুভ করে দিই। ওটা আপনার হইলো দাগ, এই ছবির উপরে এই দাগ, বুঝতে পারছেন? এটা দাগটা হইলো আপনার এই যে এখানে দেখেন এই যে রেক দাগ, তাই না? এই যে এটা জুম করলে এটা ছবিতে এরকম আছে, উনি যে ছবিটা দিছে সাবজেক্টটা এরকম আর কি। সাবজেক্টটা এরকম। এটা হয়েছে কি, এটা হলো এই যে ডট ডট আছে না, এটা রিফ্লেক্টটা হয়েছে আর কি, বুঝতে পারছেন? তো ক্লায়েন্ট বললে এগুলো রিমুভ করে দিবেন, আর না বললে তো দরকার নেই, থাক এইভাবে। তো বুঝতে পারছেন? তো আমরা খুব সহজে এইভাবে কি এটা পারফেক্ট ভাবে কি এই জিনিসটা আলাদা করে নিয়ে আসতে পারলাম, বুঝতে পারছেন সবাই? তো এইগুলা বাসে প্র্যাকটিস করবেন, এইগুলা খুব চাহিদা কাজের। পেন টুল দিয়ে করেন, পেন টুল দিয়ে করে করে কি এটা কাজগুলো প্র্যাকটিস করেন। মূলত এরা কি এইসব কাজগুলোই করে। যেমন এই যে কাজটা দেখালাম, এই কাজটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড রিমুভাল। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ করলে এটা চলে আসলো, এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল। চুলগুলো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে? এটাও আমরা দেখবো একটা ক্লাসে, এটা মাস্কিন যে ক্লাসটা পাবে ওই ক্লাসটা দেখবো, আজকে এটা শিখে যান। তো দেখেন এখানে কিন্তু আপনার কি এটা ছিল এইভাবে, এটা কি এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, তাই না? এগুলো যেটা যে কাজ আর কি, বুঝতে পারছেন? তো উনি ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটা দিয়ে কি 1010টা রিভিউ পাইছে লেভেল 2 সেলার। তো 5টা ইমেজ মার্কসিং করে দেয়, $5 নেয়, মানে পার ইমেজ সে 120 টাকা করে নেয়, বুঝতে পারছেন? কি কাজ করে এখানে দেখেন, বেস্ট কোয়ালিটি মার্কসিং করে, আলফা মার্কসিন এন্ড ট্রান্সপারেন্ট মার্কসিন। ঠিক আছে, দেখেন আলফা মার্কসিন বা ট্রান্সপারেন্ট মার্কসিন এটা একটু সম্পর্কে আলোচনা করে দেই। এই যে এখানে একটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তাই না? এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। এই লোকেও করছে, এই যে দেখেন আব্বাস খান, 2টা অর্ডার ওনার রানিং আছে এখন বর্তমানে। উনি $5 15টা ছবি করে, 15টা প্রোডাক্ট ফটো এডিট করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড বাকি ট্রান্সপারেন্ট। হ্যাঁ, যেটা পিএনজি বেসিক হালকা টাচ আপ করে দেয়, যেমন আমি একটু আগে যেটা করলাম হালকা একটু টাচ করে দিলাম না, এটাকে বলা হয় বেসিক টাচ আপ। সে 15টা ছবি করে দিবে $5। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ক্লিন কাট পেন টুল দিয়ে করে। ঠিক আছে, পেন টুল দিয়ে সবাইকে বিশ্বস্ত, কারণ পেন টুল দিয়ে ভালো কাজ হয়। তারপর হোয়াইট ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি ব্যাক, আমাজনই ব্যাক। তারপর দেখেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড,
হাই কোয়ালিটি ফাইল এনি ইউজ, তারপর ক্লিপিং পাথ। এই ক্লিপিং পাথ ব্যাকগ্রাউন্ড রিমুভ একই কথা, বুঝতে পারছেন? ক্লিপিং পাথ। তো ফটো রিটাচিং এটা একটু আলাদা, যেমন রিমুভ ডাস্ট, তাই না? একটু আগে আমরা যে ডাস্টটা রিমুভ করলাম না, অন্যটা জিনিসটা কি বসাই দিলাম ওখানে, এই কাজটাই করছে। ঠিক আছে, ন্যাচারাল ড্রপ শ্যাডো, রিফ্লেকশন শ্যাডো। দেখেন শ্যাডো নিয়ে দেখাই দেয় এই ক্লাসের শ্যাডোটাও দেখেন। অ্যাডজাস্ট ব্রাইটনেস এন্ড ভাইব্রেন্স কালার, অ্যাডজাস্ট ব্রাইটনেস এটা নিয়েও দেখবো আমরা, রিসাইজ দিতে লাগে। তারপরে এটা আসি দেখে। তো দেখেন উনি মোটামুটি ওনার এটার মধ্যে ভালো কাজে উল্লেখ করছে, এগুলা এটাই আমরা পুরোটা দেখবো। যেমন আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখলাম, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখলাম, কাট আউট ব্যাকগ্রাউন্ড দেখলাম, সবই কিন্তু দেখলাম। এখন দেখেন রিটাচ, ডাস্ট রিমুভ তো দেখলাম, কফির যে দানাটা ছিল। দেখেন রিয়েলিস্টিক শ্যাডো, ন্যাচারাল শ্যাডো কিভাবে কি দিবেন। দেখেন আপনি যদি চান এই ছবিতে একটা কি শ্যাডো দিবেন, তো দেখেন এখানে আমরা কি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। দেখেন কাপটা এখন কি আপনার সাদার মধ্যে, সাদা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, অন্য একটা ছবির মধ্যে আমরা শ্যাডোটা কাজ করি, তাহলে আর ভালো লাগবে। দেখেন আমরা এখানে একটা সানগ্লাসের ছবি নেই, দেখি এই সানগ্লাসটাই, বা এখানে আপনার হলো দেখি এখানে। তো দেখেন শ্যাডোর অনেক প্রকার আছে আসলে, তাহলে এটা নেক্সট ক্লাসে দেখাই। কারণ শ্যাডো গুলা একটা না, শ্যাডো আছে ন্যাচারাল শ্যাডো আছে, ক্রিয়েট শ্যাডো আছে। শ্যাডো ক্লাসটা আগামীকালকে দেখাবো, ঠিক আছে? আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করি। এখন দেখেন আমরা এখানে এই যে ছবিটা, এই ছবিটা নিয়ে একটু কাজ দেখাই। এটাকে বলা হয় মাল্টি ক্লিপিং পাথ। মাল্টি ক্লিপিং পাথটা কি জন্য করা হয়, এটা খুবই দরকার। দেখেন মাল্টি ক্লিপিং পাথটা কি, আমরা একটু গুগলে সার্চ করি। মাল্টি ক্লিপিং পাথ, আমরা ইমেজে ঢুকি। দেখেন মাল্টি ক্লিপিং পার্টটা বোঝাই যাইতেছে এখানে। দেখেন এখানে আমরা এটা ওপেন করি ছবিটা, তারপরে আপনার তো এখানে আরো আছে, তো ওইটাই আমরা দেখি। তো দেখেন এখানে কি ছবিটা প্রত্যেকটা কালার কি আলাদা আলাদা করে কাটছে না, প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা। এখানে লেয়ার গুলো কিন্তু আলাদা, এটা কম দেখা যাচ্ছে দেখে আমার ইসে। ইউজার নেমটা কি জানি দিলাম, আচ্ছা মনে নেই। তো এটার মধ্যেও দেখি আমরা বিয়ান্সে দেখতে পারি, বিয়ান্সে এই বিয়ান্সটা হলো পোর্টফোলিও সাইট, ঠিক আছে? এখানে যারা গ্রাফিক ডিজাইনার আছে, ভালো ভালো ডিজাইনাররা, তারা এখানে কি আপনার ডিজাইন করে। আবার এটার মাধ্যমে কি আপনি কাজ নিতে পারেন, জব নিতে পারেন, ঠিক আছে? তো আমরা এখানে এটাই রাখি মাল্টি। দেখেন এখানে মাল্টি ক্লিপিং পাথের কোনো ছবি পাচ্ছি না আসলে। এই যে একটা কাজ করছে, বুঝা যাচ্ছে? এই কালার থাকবে, এইটা কালারটা কি চেঞ্জ করছে, ঠিক আছে? আর নাই, আসতেছে না। তো এই আর কি, তো জিনিসটা এরকমই আর কি। আপনার মাল্টি ক্লিপিং পাথটা কখন করা হয়,
এই প্রত্যেকটা কাপের ছবি আলাদা আলাদা কি ক্লিপিং পাত করতে হবে। এর মধ্যে আবার কথা আছে, এই যে ক্লিপিং পাতটা যে করবেন টান দিতে হবে একটাই, কারণ আপনি এখান থেকে যদি ডাবল টান দেন, যেমন এটা আপনি কি করলেন আমি দেখাচ্ছি করে করে, এটা মনে হয় পাতের আগে করা আছে, এই যে এখানে করা আছে দেখেন। তো দেখেন এখানে আমরা কি করছি বলেন তো, এটা এখানে এখানে কি দেখা যাচ্ছে দেখেন, প্রথমে কি আমরা এই পুরো ছবিটাকে আউটলাইন করলাম। তো পুরো ছবিটার মধ্যে কাপের যেখানে যেখানে অংশটুকু সব অংশটুকু কি এটার মধ্যে নিয়ে নিলাম না, বুঝতে পারছেন? এটা পাতে হ্যাঁ, একটা পাতের মধ্যে কি নিয়ে নিলাম। দেখেন দেখেন আমি যদি এখানে কন্ট্রোল ইন্টার দেই তাহলে কি সিলেক্ট হইলো, সিলেক্ট হইলো। তো এইভাবে আমি কি করব, কাপের ছবিটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কি আলাদা করতে পারি এইভাবে, তাই না? কি আসছে বলেন তো? আপনার হলো ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো ক্লিপিং পাতের ক্ষেত্রে কি অতি ফার্স্টে যেটা করবেন সেটা হলো কি আপনার অবজেক্টটা সিলেক্ট করবেন, অবজেক্টটা সিলেক্ট করবেন, এটাকে বলা হয় আউটলাইন। তারপরে আসেন এই যে গ্রিন যে হলো কাপটা আছে সেটা সিলেক্ট করেছে। তো দেখেন এখানে ক্লিক করলি, ক্লিক করার পর দেখেন এখানে কি আছে, এই যে গ্রিন টিটা আছে না, হ্যাঁ? তো দেখেন এই জায়গায় মূল খেলাটা, এটাই আমি বুঝাই দিতেছি। দেখেন এখন যদি কন্ট্রোল ইন্টার দেই আমার গ্রিনটা কি সিলেক্ট হলো, কিন্তু এখানে কথা আছে এই যে যে টানটা দিছে বা এখানেও যে উপরে যে টানটা সাইডে যে বর্ডারটা ছিল সেটা কিন্তু একবারে টান দেওয়া যাবে, দুইবার দেওয়া যাবে না, বুঝতে পারছেন? যেমন আপনাদের বুঝাই দেই আমি এটা করেই, যেমন আউটলাইনটা তো আপনারা বুঝছেন তাই না? এইগুলো আমরা একটা গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি, এটা গ্রুপ হবে দেখি, না গ্রুপ অপশন নাই, পাতের ক্ষেত্রে গ্রুপ অপশন নাই। আচ্ছা দেখেন এখান থেকে আমরা বুঝাই গ্রিন কাপটা আমরা কিভাবে কাটবো। দেখেন গ্রিন কাপটা আমরা এখন কি আউটলাইনে আছে, আমরা গ্রিন কাপটা কাটবো। এখন দেখেন গ্রিন কাট কাপার ক্ষেত্রে কি এই যে যে আউটলাইন এখান দিয়ে পাত আঁকা আছে, এখান থেকে এখান দিয়ে কি দ্বিতীয়বার আর কি আঁকতে পারবো না, এটাকে বলা হয় মাল্টি ক্লিপিং পাত। তো এটাকে কিভাবে আঁকা যায় দেখেন, আমরা কি করবো, নতুন একটা কি প্লাস আইকনে দিয়ে আমরা একটা লেয়ার নিব, হ্যাঁ নিউ পাত লেয়ার নিলাম, যেমন পাত অনেক ধরেন। এখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর কি করব আমরা দেখেন আমার কতটুকু অংশ লাগবে বলেন তো, এখানে সব অংশটুকু লাগবে পাত করা। এই পাতটাকে কিন্তু কপি করা যায়, কিভাবে কপি করা যায় দেখেন, আপনি কন্ট্রোল চেপে কন্ট্রোল চেলে এইভাবে ড্র্যাগ করবেন, এই যতটুকু অংশ দেখেন কপি হইলো। একটু কি সিলেক্ট হয়েছে নাকি উপরেগুলো হচ্ছে? উপরগুলা কিন্তু ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন? আর আরেকটা জিনিস বলে রাখি, এটা আমি আঁকলাম না, প্রত্যেকটা জয়েন্টে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট রাখবেন, তাহলে কি এই মাল্টি ক্লিপিং পার্টটা করতে সুবিধা হয়। ঠিক আছে, দেখেন জয়েন্টে রাখছি না আমরা, প্রত্যেকটা জয়েন্টে কিন্তু একটা করে অ্যাঙ্কর পয়েন্ট ছিল। তো দেখেন আমাদের সিলেক্ট হলো কি এতটুকুই, তাই না? এই বাকিগুলো কি এগুলো সিলেক্ট হয় নাই। এটা আমি কিভাবে করলাম বলেন, আমি হলো এই জায়গায় পেন টুলে থাকাকালীন কি আমি কন্ট্রোল চাপলাম, তাহলে কি হইলো আমাদের এখানে বলেন তো, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আমরা কাজ করতেছি না পেন টুলের মধ্যে থেকে, তো কন্ট্রোল চেপে আমরা এইভাবে বাইরে থেকে ক্লিক করে এই যে দেখেন ডট ডটের মাধ্যমে দেখা যাচ্ছে কতটুকু সিলেক্ট করব। তো এতটুকু সিলেক্ট করলাম, কপি হয়েছে, এতটুকু সিলেক্ট হয়েছে না, উপরটুকু সিলেক্ট হয়েছে, হয় নাই। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিবেন, তাহলে কি এটা কপি হয়ে গেল, এই যতটুকু সিলেক্ট করছি কপি হয়ে গেল। এখন আমরা কি করবো, এই যে পাত এটা খালি না, কন্ট্রোল ভি দিব, দেখেন কন্ট্রোল ভি দিলাম, তাহলে এখন যদি আমরা পাত অনে আসি তাই না, এখানে কি উপরে আর পাত দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, দেখা যাবে যদি আউটলাইনে আসি, কারণ এটা একটা পাত, এরকম লেয়ার গুলো আলাদা করতে হবে। তো আমরা পাত অনে চলে আসি, তো দেখেন এখানে আমরা কি করব, এই গ্রিন যে ইটা আছে সেটা আমরা কপি করব, গ্রিন যে কাপটা সেটাই আমরা রাখবো। তো দেখেন এখানে করার ক্ষেত্রে এখানে লাল এরিয়াতে চলে গেছে, তো কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট, দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ডিলিট হলো, এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত কি সব ডিলিট হয়ে গেছে। আবার এসএস বার ক্লিক করে এই সাইডে আসে, এই দেখেন এটা কি রেড কালারে চলে গেল না, আমরা কন্ট্রোল চেপে কি করব, এটা সিলেক্ট করব। তো দেখেন এখানে এটা কি করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। এখন দেখেন আপনারা বলতে পারেন এই কথাটা জিজ্ঞেস করেন নাই, মাইনাস ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এটা দিলেও তো হয়, হইল না? এখন আমার তো আবার ওইটার মধ্যে ঢুকতে হয়, আমি তো কাজ করবো দ্রুত, এই জন্য কি করলাম আমি এখানে এই যে কন্ট্রোল চেপে এইভাবে সিলেক্ট করে ডিলিট প্রেস করব, বুঝতে পারছেন, শর্টকাট। তো এখন আমার মূল কাজটা চলে আসলো, এখন তো আর এখান দিয়ে কোনো পাত নাই, পাত আছে? তো
তো এখানে আমার পাতটা এঁকে দিতে হবে, তাহলে আমি কি করবো, এই অ্যাঙ্কর পয়েন্টে যদি পেন টুল নিয়ে কাজ করি, এ দেখেন অ্যাড হয়ে যাবে। তারপরে জুম করব, এ দেখেন ওইটা আর এই কালারের মাঝখানে যে ইটা আছে, তফাৎটা আছে, এটা নিয়ে আসবো এখানে, দেখেন আলাদা করব। দেখছেন কালার কিন্তু ওটা, এটা একটু করার ক্ষেত্রে খুবই সাবধানে করবেন। মাঝখানে যে লাইনটা টানবেন বা একটা কালার আর একটা কালার যে আলাদা করবেন, ওই জিনিসটা খুব সাবধানে করতে হবে। এখন দেখেন এই জিনিসটা কিন্তু আমরা করে ফেললাম। অনেক সময় এই জায়গায় দেখেন, এখন কন্ট্রোল ইন্টার দিলাম, দেখেন আমাদের এখন কি কন্ট্রোল 0 দিলে বোঝা যাবে। দেখেন আমাদের শুধু কি নীল কাপটাই কি আমার সিলেক্ট হইল। সিলেক্ট হয়েছে। তো বুঝতে পারছেন, এইভাবে আমরা এই গ্রিন কাপটা সিলেক্ট করলাম। এখন আসেন আমরা আবার কি রেড কালারটার কাপটা কি সিলেক্ট করবো, সেক্ষেত্রে আমরা আউটলাইনে আসবো। তো আউটলাইনে আসার আগে এখানে আরেকটা পার্ট 2 ক্রিয়েট করে নিব। তো দেখেন এখানে এটা সিলেক্ট করা অবস্থায় দেখেন এখানে আমার কি কি সিলেক্ট করতে হবে। রেড অংশটুকু কতটুকু, এতটুকু, এটা এতটুকু। দেখেন এখানে মাঝখানে যে জিনিসটা আঁকলাম একটু আগে, এটা তো পাচ্ছি না, এটা কোথায় পাবো আমরা, গ্রিন এই পাত, এই লেয়ারে, তাই না, এই পাত লেয়ারে। তো আমরা এখানে কি করব, কন্ট্রোল চেপে আর একটু উপরে যাব, কন্ট্রোল চেপে এতটুকু কি সিলেক্ট করব। এখন আবার এই সাইডেও কন্ট্রোল চেপে সিলেক্ট করব। দেখেন আগের সাইডটা কি চলে গেল, সেক্ষেত্রে আমরা কি করব, শিফট ধরবো, কন্ট্রোল প্লাস শিফট একসাথে দিব। দেখেন কন্ট্রোল প্লাস শিফট একসাথে চেপে এটা আঁকলাম, এখন গেছে, যায় নাই। তো দেখেন আমার যতটুকু রাখা নেওয়ার দরকার ছিল রেড এরিয়াটা, রেড কাপের জন্য নেওয়া হয়েছে না। নেওয়া হওয়ার পর আমরা কি করবো, এটাকে কন্ট্রোল সি দিব, কপি হয়ে গেল। তো আমরা এই যে পার্ট 2 যে ফাঁকা লেয়ারটা আছে, সেখানে কন্ট্রোল ভি দিব। এখন দেখেন আমরা এখানে অবাঞ্ছিত যে অংশটুকু আমার লাগবে না সেটা ডিলিট করে দেব, যেমন এইটা সিলেক্ট করব, ডিলিট করব। আবার এই সাইডে যদি চলে আসি, এটাও সিলেক্ট করে ডিলিট করে দেব। তো নিচের এই পাতগুলো কি লাগবে না আমার, এটা হলেই হবে, কারণ এটা তো গ্রিন এরিয়ার মধ্যে আছে। তো এটা সিলেক্ট করে ডিলিট করব, এটাও সিলেক্ট করে কি করব, ডিলিট করব। এখন আসি আমার এই উপরটুকু আঁকি, আমি সিলেক্ট করব, হয়েছে না। তো দেখেন এখানে কিন্তু হ্যান্ডেলটা চলে গেল। কিভাবে আবার হ্যান্ডেল আনবেন, কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করবেন, তাহলে হ্যান্ডেল আবার চলে আসবে। এভাবে হ্যান্ডেল উদাও হয়ে যেতে পারে, হ্যান্ডেল আছে ঠিকই আপনি জানেন, কিন্তু দেখা যাচ্ছে না। এখন অদৃশ্য হলে কিসের মধ্যে টানবেন, তাই না, তখন কন্ট্রোল চেপে ওইটা সিলেক্ট করবেন, তাহলে হ্যান্ডেল দুইটা দেখা যাবে। তো এটা মোটামুটি কি জয়েন করে ফেললাম। এখন আসেন নিচে, হ্যাঁ নিচে। এখন দেখেন নিচে এটা কিন্তু আমি আবার আঁকতে পারবো না, কারণ মাল্টি ক্লিপিং পাতের কাজই হলো একবার করে আপনারা টানতে পারবেন, ওই অবজেক্টের উপর পাত শুধু একবারে টানতে পারবেন, এটা একটা নিয়ম। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এটা তো আঁকছি কোনটার মধ্যে, এই যে এটার মধ্যে নীল কালার যে গ্রিন কালার যে কাপটা, ওটা সেপারেশনের ক্ষেত্রে, তো এই যে এটাই, তাই না, এটা লাগবে। তো আমি কি করব, কন্ট্রোল চেপে আমার এই জিনিসটা আমি কপি করব। তো দেখেন হইল না, হয়েছে, এই যে এইটাও কিন্তু আমার নিতে হবে, তাই না। তো এইটাও কন্ট্রোল চেপে কি এটাও সিলেক্ট করে দিব। ও এটা আবার চলে গেল, তো কন্ট্রোল শিফট চেপে এটাও সিলেক্ট করবো। তাহলে দেখেন এইটা এটা সিলেক্ট করবো, এই দুইটাই কিন্তু এই দুইটার সাথে কি অ্যাডজাস্ট করছে। তো কন্ট্রোল সি কপি। তো আবার নিচের লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন কন্ট্রোল ভি, দেখেন চলে আসলো না। এখন দেখেন কন্ট্রোল ইন্টার দিব, দেখতে পাচ্ছেন আমার রেড কালার যে এই কাপটা আছে ওইটা সিলেক্ট হইলো না। বাকিগুলো পারবেন না, বুঝিয়ে দিব। এটা হলো মাল্টি ক্লিপিং পাত, অনেক সময় শিখে রাখা ভালো, এটা কাজের চাহিদা আছে অনেক, বিশেষ করে আপনার জুয়েলারি কাজের ক্ষেত্রে এই মাল্টি ক্লিপিং পাত লাগে, বা আপনি কালার চেঞ্জ করার ক্ষেত্রে, কারণ আপনি একটা পোশাক পরছেন, কালার তো এক হইতে পারে না, লোগোর কালার একটা হইতে পারে, বা এক সাইড এক কালার এক সাইড একটা, সেই ক্ষেত্রে কি এই মাল্টি ক্লিপিং পাতটা প্রয়োজন হয়, যে কালারটা কারেকশনের ক্ষেত্রে, বুঝতে পারছেন। তো আজকে এতটুকুই দেখেন, আর বেশি বুঝাবো না, কারণ আপনারা তো টুলগুলো অনেকটা দেখতে পারেন নাই। তো এগুলো দেখে আপনারা কাজগুলো করেন। আমরা নেক্সট ক্লাসে শ্যাডো নিয়ে কথা বলবো, কিভাবে শ্যাডো দিবেন, প্লাস হেয়ার মাস্কিং নিয়েও কথা বলবো, ঠিক আছে, কিভাবে হেয়ারের চুলগুলো কাটতে হয়, কারণ ওইগুলো তো আর কাটা যায় না, ঠিক আছে, এইসব টুলের মাধ্যমে।
তো ক্লিপিং পাতের মধ্যে আপনার ক্লিপিং পাত আর হলো মাল্টি ক্লিপিং পাত, এই দুটাই ছিল, এই দুটাই শিখাই দিলাম। মাল্টি আর কি? ক্লিপিং পাত আর একটা হলো কি মাল্টি ক্লিপিং পাত। মাল্টি মানে কি একাধিক, একাধিক। এটাই আর কি।